নমস্কার, সমস্ত বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। আপনারা প্রত্যেকেই জানেন, আমি নোটিশও দিয়েছিলাম বার কয়েক, যে আমরা পিডব্লিউডির প্রমোশন, যারা প্রমোশনের লিস্টে আছেন, যারা ভেরি রিসেন্ট প্রমোশন পাবেন বা পেতে চলেছেন, তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করেছি। এবং যারা একটু অদূর ভবিষ্যতে পাবেন, প্রফেশনাল পরীক্ষায় পাশ করে গেছেন বা প্রফেশনাল পরীক্ষা দিচ্ছেন, তাদের নিয়ে আরও একটা গ্রুপ করেছি। একটা শুধুমাত্র পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের নিয়ে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা গ্রুপ করেছি। সেটা শুধুমাত্র পিডব্লিউডির ট্রান্সফার না, পিডব্লিউডির প্রমোশন সংক্রান্ত। আরেকটা গ্রুপ করেছি, সেটা হলো যে সমস্ত দপ্তর নিয়ে, পিএইচই, পিএনআরডি, ডাব্লিউআরডিডি, ইরিগেশন, পিডব্লিউডি সব মিলিয়ে। সেটার উদ্দেশ্য হলো যে 50% যে কোটা, 50% কোটা পে কমিশন রিকমেন্ড করেছে আমাদের, সেই রিকমেন্ডটা ইমপ্লিমেন্ট করা, মানে কার্যকরী করার জন্য আরও একটা গ্রুপ করেছি। পে কমিশন রিকমেন্ড করলেই সঙ্গে সঙ্গে সরকার সেটা ইমপ্লিমেন্ট করে দেবেন, এই রকম আনন্দে বসে থাকলে কিন্তু চলবে না। কারণ আমাদের কিন্তু এই ব্যাপারে বেশ তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা যারা 1996 সালের আগে চাকরি পেয়েছি বা 2008 সালের আগে চাকরি পেয়েছি, 1996 থেকে 2008 সালের মধ্যে যারা চাকরি পেয়েছি, তাদের আমাদের বেশ একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে 1996 সালের চতুর্থ পে কমিশন আমাদের 10 নম্বর স্কেলকে উন্নীত করে 12 নম্বরে আমাদেরকে রিকমেন্ডেশন করেছিল। কিন্তু সেই 12 নম্বর স্কেল কার্যকরী হতে আমাদের 12 বছর লেগে গেছিল। আমরা 2008 সালের 1 জানুয়ারি থেকে সেই স্কেল পাই। যদিও অর্ডারটা 1 জানুয়ারি বেরোয়নি, অর্ডারটা প্রথমে বেরিয়েছিল একটা ভুল অর্ডার মার্চ মাসে, পরবর্তীকালে সংশোধিত অর্ডার সম্ভবত সেপ্টেম্বর মাসে বেরিয়েছিল, মানে আরও 9 মাস পরে। আমি 10 মাসে এরিয়ার পেয়েছিলাম। আমার ফিক্সেশন নভেম্বর মাসে হয়েছিল, যার ফলে আমি 1 জানুয়ারি 2008 থেকে 31 অক্টোবর 2008, এই 10 মাসে 1400 × 10, 14,000 টাকা এরিয়ার পেয়েছিলাম। আমার এক ধাক্কায় 1400 টাকা মায়না বেড়ে গেছিলো 2008 সালে। এটা বিশাল ব্যাপার। এখন আপনারা 1400 টাকা মায়নাটা আজকের দিনে বুঝতে পারবেন না, কিন্তু তখন 2008 সালে 1400 টাকা মানে বিশাল ব্যাপার। তখন বোধহয় আমার বেতনই হয়তো ছিল 10,000 টাকার আশেপাশে। যাই হোক, সুতরাং দীর্ঘদিনের আমাদের যে দাবি, যে পে কমিশন, আমাদের দাবি সেটা হলো আমাদের 50% কোটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের 50% জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে ভর্তি করতে হবে। এই যে দাবি, এই দাবি বিভিন্ন পে কমিশনের কাছে আমরা বিভিন্ন সময় প্লেস করেছি। আমরা যদিও 50% কোটা চাইনি, আমরা চেয়েছি 60% কোটা। আমাদের দাবিটা হলো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের 60% পদ জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে পূরণ করতে হবে। এবং এই 60%-এর মধ্যে 50% জুনিয়র ইঞ্জিনিয়ারদের কোয়ালিফিকেশান থাকবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর 10% থাকবে ডিগ্রি ইঞ্জিনিয়ার। তাহলে টোটাল যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদ, সেই টোটাল পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 40% পদ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, 10% ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দ্বারা হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে 40% পোস্ট ডাইরেক্ট রিক্রুটেড ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দিয়ে হবে, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের 10% পোস্ট হায়ার কোয়ালিফাইড যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন, অর্থাৎ AMI বা BE পাস বা মাস্টার ডিগ্রি আছেন, তাদের দ্বারা পূরণ হবে 10%, আর বাকি 50% ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে নিয়ে হবে। অর্থাৎ তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের 50% হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর 50% হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার। এখন সরকারি দপ্তরগুলোতে এই মুহূর্তে এটা না থাকলেও আধা সরকারি দপ্তরে কিন্তু দীর্ঘদিন ধরে এই 50% কোটাটা আছে। এই আপনার KMDA-তে আছে,
কেএমসিতে আছে। কেএমসির নিয়মটা আরও ভালো। কেএমসির 35% পদ ডাইরেক্ট রিক্রুট হয় ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দিয়ে, 15% পদ ফিল আপ হয় জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দিয়ে, আর 50% পদ ফিল আপ হয় হচ্ছে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে। রিসেন্ট কেএমসিতে একটা গণ্ডগোল চলছিল, তারা এটা বাম আমলে এই নিয়মটা হয়েছিল, মানে আশ্চর্য ব্যাপার, বাম আমলে কেএমসিতে এই ধরনের জিনিস হলো, অথচ বাম আমলে এত বিপ্লবী, মানে সরকারি কর্মচারী বামেদের যে সংগঠন, মানে ওখানেও বামাদের সংগঠন। কলকাতা কর্পোরেশনের বামাদের সংগঠন একটু কম বিপ্লবী ছিল। কলকাতা কর্পোরেশনের বামাদের সংগঠন কম বিপ্লবী থাকার কারণে কলকাতা কর্পোরেশনে ওরা 65% কোটা আদায় করে নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের 65% পদ ওরা কোটা আদায় করে নিয়েছিল। বামপন্থী সংগঠন তারা আদায় করেছিল, 65টার ফ্র্যাকশান ছিল 50 + 15 + 35। 50 ছিল পিওরলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 15 ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা তখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা ডিগ্রিধারী, আর 35% ছিল ওই ইঞ্জিনিয়ার আর কি, মানে ডিগ্রিধারী সরাসরি যারা হচ্ছে। কিন্তু আমাদের সরকারি কর্মচারী বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব ইঞ্জিনিয়াররা বিরাট বিপ্লবী ছিলেন। তারা নিজেদের কথা কোনোদিন ভাবেননি। তারা ইরান কোথায় ইরাকে বোম পড়েছে কিনা, কিউবায় বিপ্লব হলো কিনা, আমেরিকাতে কি হলো, হ্যাঁ রাশিয়াতে কি হলো, এইসব নিয়ে তাদের চিন্তা। তাদের মানে আমাদের কেরিয়ার নিয়ে চিন্তা ছিল না, এবং আমাদের প্রমোশনটাকে ওরা ঘৃণার চোখে দেখতো। প্রমোশন সাহেব হওয়ার ইচ্ছা, এই প্রশ্ন। রাতে বি পড়াটাকে ঘৃণার চোখে দেখতো। রাতে বি পড়ছে, আমরা যেরকম কি যে কোনো ছেলে বিতে চান্স পেয়েছে মেদিনীপুরে পোস্টিং, আমরা দরবার করে তাকে কলকাতায় নিয়ে আসি। মিন্ময় সরকার, আমি এক উদাহরণ নাম দিয়ে বলছি, মিন্ময় সরকার এখন লেক গার্ডেন্সের একটা অফিসে আছে। অফিসটার নামটা ঠিক জানি না, সাউথ 24 পরগনা ডিভিশন নাকি সার্কেল, মনে হয় সাউথ 24 পরগনা ডিভিশন পিডব্লিউডির। লেক গার্ডেন্সে যে অফিস আছে, লেক গার্ডেন্সে একটা অফিসে 2-3টে অফিস আছে, মানে লেক গার্ডেন্সে একটা বিল্ডিংয়ে পিডব্লিউডির 2-3টে বা 4টে অফিস আছে। সার্কেল অফিস, ডিভিশন অফিস, 24 পরগনা ডিভিশন অফিস, এইগুলো আছে। তো সেখানে মিন্ময় সরকার, ওর পোস্টিং ছিল সম্ভবত খড়গপুরে, মেদিনীপুরে। আমি মিটিংয়ে যখন যেতাম তখন ও আমার দিকে করুণ চোখে তাকাতো, কারণ ও ডিগ্রিতে চান্স পেয়েছে কিন্তু ওর প্রমোশন মানে ও পোস্টিং পাচ্ছে না, কারণ বামেরা তো তখন নেবে না। তো যে সরকার পরিবর্তন হওয়ার পরে মিন্ময়কে আমরা কিন্তু কলকাতায় নিয়ে এসেছিলাম, এবং মিন্ময় পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছে। তা আমাদের এই লক্ষ্যটা সবসময় ছিল যে অ্যাসিস্ট্যান্ট পদ পেতে হবে, পরীক্ষা দেবো, এএমআই পরীক্ষা দেবো, প্রফেশনাল পরীক্ষা দেবো, এগুলো আমরা এনকারেজ করি। প্রফেশনাল পরীক্ষা বসাকে আমরা এনকারেজ করি। এই যে আমি নিজে প্রফেশনাল পরীক্ষা দিইনি, আমি নিজে একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা দিইনি, কিন্তু আমি এই প্রমোশনের যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, গত 15ই মার্চ 2024 আমাদের লাস্ট প্রমোশন হয়েছে, আর এখন হচ্ছে আজকে 6ই অক্টোবর 2025, তার মানে 19 মাস চলছে। কেন হবে? কেন 19 মাস চলবে? 2-3টে পদ খালি হলেই সঙ্গে সঙ্গে কেন পূরণ হবে না? আমরা তো একটাই প্রমোশন পাই, আমরা তো মাত্র একটাই। এবং লিস্টে এরকমও লোক আছে জানুয়ারি মাসে রিটায়ার করে যাবে, এরকম লোকও আছে এই লিস্টে, পিডব্লিউডি লিস্টে। তাহলে সেই লোকটার জন্যও তো দরকার। এই যে 19টা মাস সে তো চাকরি করতে পারতো। স্বাভাবিকভাবে যে লোকটা জানুয়ারি মাসে রিটায়ার করে যাবে সে গ্র্যাজুয়েশন লিস্টের সামনের দিকেই আছে, তাহলে তার প্রমোশনটা তো হওয়া দরকার ছিল। টোটালি দীর্ঘসূত্রিতা চলছে, এবং সংগঠনগুলোর অপদার্থতা। এখন সংগঠনগুলোর অপদার্থতা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আবার নির্ভর করে যে আমার সংগঠনের কতজন মেম্বার প্রমোশনের লিস্টে আছে। যদি দেখা যায় যে আমার সংগঠনের 2জন মেম্বারও প্রমোশন লিস্টে নাই, বা মাত্র 2জন আছে, এবং তারা এইবার হবে না, তারা একটু পিছনে আছে, স্বাভাবিকভাবেই তাহলে আমাদের আর্চ কম থাকবে। যারা আমার সংগঠনের বিরোধী সংগঠন, যারা আমাদেরকে শত্রুতা করছে, আমাদের সংগঠনের নেতাদের বেছে বেছে ট্রান্সফার করছে, তা সেই সংগঠনের যারা সদস্য তাদের জন্য আমরা তাড়াহুড়া করে যাব, হ্যাঁ, এইটা তো যুধিষ্ঠিরের মতন হতে হয়। তাহলে যাই হোক,
তা সেক্ষেত্রে সাবঅর্ডিনেটেড বা আমাদের আর্জ কম থাকার কথা খুব স্বাভাবিকভাবেই, কারণ আমাদের যে সংখ্যক সদস্য আছে প্রমোশন যোগ্য তারা এই 2025-এ কিন্তু প্রমোশন হচ্ছে না। সাবঅর্ডিনেটের ক্ষেত্রেও হয়তো তাই হবে। তাহলে যারা সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে চায়, মানে পুরো ক্যাডারটা যারা সর্বনাশ করতে চায়, ক্যাডার সর্বনাশ করার জন্য কিন্তু আমাদের সংগঠনগুলো, মানে কালিদাসের যে ব্যাপারটা, কালিদাসী ব্যাপারটা আমাদের এই পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য। পশ্চিমবঙ্গ সরকারের যেমন বরাবরের ঐতিহ্য ডিএ কম দেওয়া, এখন তো দেয় না বললেই চলে, বাম আমলে তবু দিত, একটা দুটো কম থাকতো। এই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাঙালি দুই সরকার, এই বাঙালি দুই সরকার হলেই ডিএপিএ পাওয়া যাবে না, বঞ্চনা হবে। বাম আমলেও আমাদের বঞ্চনা ছিল, কিন্তু সেই বঞ্চনার পরিমাণটা কম ছিল, একটা বা দুটো ডিএ আমরা পেতাম না। আমরা পে কমিশনের এরিয়ার পুরোটা পেতাম না, আমাদের 27 মাসের এরিয়ার মেরে দেওয়া হয়েছিল, 12 মাসের এরিয়ার দেওয়া হয়েছিল। আর এখন হচ্ছে আমরা 40% পিছিয়ে আছি। 89,300 টাকা আমার বেসিক পে, এবার তার 40% হিসাব করুন তো কত টাকা আমার লস হচ্ছে। আমার মিসেস আমার থেকে কিছু বেসিক পে কম, তাহলে তারও 40% লস হচ্ছে, দুজনকে যোগ করলে একজনের মাইনার থেকে বেশি। তাহলে কত টাকা লোকসান হচ্ছে। এর বিনিময়ে কি হচ্ছে? এর বিনিময়ে যদি বুঝতাম যে এমএলএ এমপি মন্ত্রী এরা একেবারে সব কুড়ে ঘরে আছে, এরা একদম বিনয় বাদল দীনেশের মতো, ক্ষুদিরাম বোসের মতো স্যাক্রিফাইস করছে, তাহলে ভাই আমি আমারটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, আমার দরকার নেই ডিএ। আমি নিজে খুব এই সাধারণ একটা জামা পরে আছি, 15 বছরের পুরানো বোধহয় একটা গেঞ্জি পরে করছি, আমার খুব একটা চাহিদা নেই। তাহলে আমাকে যা মায়না দিচ্ছে তার অর্ধেক মায়নাতেও আমি চাকরি করতে পারবো। কিন্তু মুরগি কাটা ব্যক্তির হয়ে যাবে 3 তলা বাড়ি, হ্যাঁ, বিভিন্ন জায়গা, কেউ হয়তো জল দিত, পড়াশোনা করেনি, 4-5 স্কুলে গন্ডি বের হয়নি, 7-8 পর্যন্ত পড়েছে, তারপর দেখা যাচ্ছে সে বিরাট ব্যবসায়ী হয়ে গেছে পরিবর্তনের কারণে। ব্যবসার সুযোগ, সরকারের হাত মাথায় থাকলে অনেক সুবিধা। সে এমএলএ হয়েছে বা এমপি হয়েছে বা কাউন্সিলর হয়েছে বা কাউন্সিলরের পিছন ঘুরে আয় করছে। তাহলে আমরা কি স্যাক্রিফাইস করার জন্য চাকরি করতে এসেছি? আমাদের কি চাকরিতে এরকম কোনো শর্ত আছে নাকি যে জনগণের জন্য স্যাক্রিফাইস? আমরা তো সেবা দিতে এসেছি, তার বিনিময়ে পয়সার বিনিময়। এমন সময় হাবভাব দেখানো হয় যে বিরাট, যেমন মিলিটারি ক্ষেত্রে যেরকম হয় যে ওরা বিরাট স্যাক্রিফাইস করতেই গেছে। আরে চাকরি পেয়ে গেছে, অন্য চাকরি পায়নি, তাই ওই ঝুঁকির চাকরিতে গেছে। ঝুঁকির চাকরি কে সেদে করতে যায়? সে 2-1 জন করে, খুব কম, ও পার্সেন্টেজে আসবে না। হয়তো মিলিটারি পরিবারের লোক, মেজর টেজর ছিল, বড় পোস্টে ছিল। সাধারণ জওয়ানদের তো মৃত্যু হয় বেশি। তো আমাদের এসআইদের বা জুনিয়র ইঞ্জিনিয়ারদের সর্বনাশ করার জন্য কিন্তু সবসময় পশ্চিমবঙ্গের এটা ঐতিহ্য। বিগত 34 বছরে যে সরকারটা ছিল, সেই সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংগঠন WBSESA, এদের কথা সরকার শুনতো, এবং WBSESA চাইতোই না। তারা 15 নম্বর স্কেল চাইলো না কেন? আজকে 55,500 টাকা ডিমান্ড করেছে। আমি আজকেও নিয়ে বসিনি, আগামী দিন নিয়ে বসবো। আমি 2009 কি 10 সালে একটা প্রতিবেদন লিখেছিলাম যে এরা যখন ক্ষমতাচ্যুত হবে তখন এরা একটা আকাশ কুসুম চাইবে। আমি প্রতিবেদন লিখেছিলাম, কারণ এদেরকে আমি দেখেছি, অতীতেও এরা করেছে। এরা 74 সালে 450 টাকার বেসিক পে চেয়েছে উইথ এফেক্ট ফ্রম 1/1/69, কিন্তু 67 সালে যখন পে কমিশনটা বসলো তার কাছে চায়নি, তার কাছে 350 না 370 কি একটা চেয়েছে। যখন সরকারের নেই সিদ্ধার্থ রায়, যেটা পে কমিশন নয়, তার কাছে চাইলো 1/1/69 থেকে 1 কিংবা 1/4/69 থেকে ওইটা দাও, 450 টাকা থেকে 825 টাকা স্কেল দাও। অথচ 12 বছর পরে 69 যোগ 12 81 সালে এরা 425 টাকা কম চাইলো, 25 টাকা কম চাইলো। মানে এদের চাওয়াটা নির্ভর করে ওই রাইটার্স বিল্ডিংয়ে বা নবান্নে কে বসে আছে, বিপ্লবী সরকার নাকি প্রতিক্রিয়াশীল সরকার, তার উপর নির্ভর করে। সিমিলারলি এই যে সরকারের পদলোহনকারী সংগঠন মানেই ক্যাডারের সর্বনাশ করবে। তো ওই সময় 34 বছর বলা যায় একটা সংগঠনই ছিল, কারণ আমাদের সংখ্যা খুব কম। আমাদের সংখ্যা 150 থেকে 200, খুব বেশি হলে 150 থেকে 200, তখন 6 থেকে 6,500 জুনিয়র ইঞ্জিনিয়ার
তখন তো এত ভ্যাকেন্সি ছিল না, তখন তো ফিল আপ ছিল। তখন তো আমি যখন নতুন চাকরি পেয়েছি তখন আমি দেখেছি প্রচুর স্টাফ, পরবর্তীকালে রিটায়ার করছে আর নিচ্ছে না, রিটায়ার করছে আর নিচ্ছে না, রিটায়ার করছে আর নিচ্ছে না। হ্যাঁ, তা সেই সময় আমাদের সংখ্যা 100, 150 কি 200, 2-3%, 5%ও না, তার মানে পুরোটাই ওদের ছিল। আর পুরোটাই ওদের ছিল বলে পুরোটাই সর্বনাশ ওরা করতে পেরেছিল। কিন্তু 2006 সালের পর থেকে আমরা যখন ভীষণভাবে সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন, আরও অন্যান্য আন্দোলনে সরকার যখন ব্যতিব্যস্ত, তখন আমরা রাজ্য সরকার পিএসসি দিয়ে যারা ঢুকে তাদেরকে আমরা ভীষণভাবে লিফলেট দিয়ে উত্তেজিত করতে পেরেছিলাম। রায়গঞ্জে সম্মেলন ভেঙে যাচ্ছিল। তখন বাধ্য হয়ে 2007 সালের সম্ভবত এপ্রিল মাসে একটা চিঠি এরা রাজ্য সরকারকে দেয়। তার মধ্যে আবার লেখে যে বিরোধীরা লড়াই করে জুনিয়র ইঞ্জিনিয়ার নাম পরিবর্তন করে, এসআই নামকে পরিবর্তন করে জুনিয়র ইঞ্জিনিয়ার করে মামলা করে স্কেল বাড়ানোর একটা ফোন দিয়ে এসেছিল। আমরা সেটা করতে দিইনি, সমালোচিত নজরদারির মাধ্যমে আমরা সেটা করতে দিইনি। এইরকম দালাল এখন একটা তৈরি হয়েছে, বিগত 10 বছর ধরে একটা দালাল এই ধরনের তৈরি হয়েছে। সেই দালালরা যখন আমাদের সঙ্গে ছিল, এই দালালগুলো কিন্তু এখানে আপনাদের ভেবে দেখতে হবে, এইখানে যারা নেতৃত্ব দেয় এই দালালগুলো চিরকাল ক্ষমতার তলায় থাকতে ভালোবাসে। তারা কিন্তু বাম আমলে 34 বছর আমাদের সংগঠন করেনি, একজনও করেনি। আজকে যারা নেতৃত্বে আছে ইন সার্ভিস, আজকে যারা ইন সার্ভিস নেতৃত্বে আছে তাদের একজনও বাম আমলে আমাদের সংগঠন করেনি। তখন তো দুটোই সংগঠন, একটা সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন WBSESA, আর একটা আমাদের সংগঠন, একজনও করেনি। যিনি আজকে টপ নেতৃত্বে আছেন, সর্বোচ্চ পদে আছেন, তিনি আরএসপি সংগঠন করতেন, এখন বড় তৃণমূল হয়েছেন। হ্যাঁ, কেউ করেনি। বিভিন্ন দপ্তরে কেএমডিএতে যিনি নেতৃত্ব, তিনিও বাম সংগঠন করতেন। ওখানে বামপন্থী নেতা হচ্ছে অম্লান খামরুই, বাম সংগঠনের নেতা। ওদের হয়তো 40-50 জন আছে, 350 জন, মানে 350 জন জুনিয়র ইঞ্জিনিয়ার একদিকে, আর বামপন্থীদের খুব ক্ষুদ্র একটা সংগঠন আছে। সেই বামপন্থীদের সংগঠনটাই সেই সময় বাম আমলে ছিল। কারণ যারা ক্ষমতার তলায় থাকতে, এরা সবসময় ক্ষমতার তলায় থাকতে চায়, সব সময়, এবং বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখে। বিজেপির সঙ্গেও মুরলী মনোহর স্টিরে যাতায়াত আছে, সে খবর আমাদের কাছে আছে। মানে কোনো কারণে যদি শিক্ষা ছেড়ে বিজেপি আসে, বাম আসলে পারবে না, বামেদের সঙ্গে ওইসব ঝাড়িঝুড়ি হবে না, লাস্ট বেঞ্চে এসে বসতে হবে। কিন্তু যদি কোনো কারণে বিজেপি চলে আসে, তাহলে রাতারাতি তাদের ভোল্ট পাল্টাতে, তাদের জার্সি পাল্টাতে একটুও সময় লাগবে না। সেকেন্ডের মধ্যে পাল্টানোর জন্য তারা একটা ওই সরু চ্যানেলও রেখে দিয়েছে বিজেপির সঙ্গে। এসব খোঁজ খবর আমাদের কাছে আসে। একটা সংগঠনের তো বিভিন্ন জায়গায় সোর্স থাকে। তো এরা এখন সর্বনাশ করছে। এরা চাইছে যে সবাই এক সংগঠনের ছাতার তলে আসুক, তাহলে ডিএনএ কেউ আন্দোলন করতে পারবে না। সবাই যদি শাসক দলের আন্ডারে চলে যায়, তাহলে ডিএনএ লড়বে কে? কোঅর্ডিনেশন কমিটি, সবাই যদি কোঅর্ডিনেশন কমিটি ছেড়ে যায়, সবাই যদি সংগ্রামী যৌথ মঞ্চ ছেড়ে যায়, বা যৌথ সংগ্রামী মঞ্চ, বা সংগ্রামী যৌথ মঞ্চ, বা কোঅর্ডিনেশন কমিটি, এই সমস্ত সংগঠনগুলো, বা 12ই জুলাই কমিটি, এই সমস্ত যেগুলো বিরোধী সংগঠন আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন 9 পর্যায়ে আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন 9 পর্যায়ে 98 আছে, 91 আছে, তারপরে আশা বিভিন্ন যে সংগঠনগুলো আছে, সব সংগঠন ছেড়ে আসো, আমাদের সঙ্গে আসো, তাহলে ডিএনএ আর আন্দোলন করা যাবে না। আরে ডিএনএ আন্দোলন করা হচ্ছে বলে 18% পাচ্ছেন, নাহলে শূন্য পেতেন। এটা একটু বলুক না ডিএনএ। এরা পুরো জুনিয়র ইঞ্জিনিয়ারদের মাঠে মারার জন্য বলছে সবাই একসাথে তলে আসো। সবাই একসাথে তলে আসলে তোরা ভাঙলি কেন 2015 সালে? কোন নীতির ভিত্তিতে ভাঙলি এটা বলতে পারবে? নেতা হওয়ার লোভ, কম বয়সে নেতা হবে, ছড়ি ঘুরাবে, তোলা তুলবে, এই হচ্ছে আসল মোটো। বিভিন্ন দপ্তরে এই সমস্ত চালু হয়ে গেছে, খারাপ অবস্থা করে দিচ্ছে। এরা নিজেরা চোর হলে সবাইকে চোর মনে করে। হ্যাঁ, তো আজকে আমি দেখলাম যে বাধ্য হয়ে যে সমস্ত লোকগুলো, প্রত্যেকে তো সাহসী হয় না, প্রত্যেকে স্যাক্রিফাইস করে না, কম সাহসী লোকের সংখ্যাই বেশি, সুবিধাবাদী ধান্দাবাজ এদের সংখ্যা বেশি।
কিন্তু কিছু মানুষ আছে স্যাক্রিফাইস করে, তার জন্য স্বাধীনতা আন্দোলনটা এসেছিল। একজন আমাকে বলেছিল, আমি বললাম আসো, তোমার তো চাকরি তোমার তো আর চাকরি তোমার যা চাকরির অবস্থা তাতে তো তুমি প্রমোশন পাবে না, 50% কোটা না পেলে তুমি তো প্রমোশন পাবে না। হ্যাঁ, তুমি প্রমোশন পাবে না, তুমি তো 24 বছরও পাবে না, তোমার তো 24 বছরও সার্ভিস নেই। তো একমাত্র তুমি প্রমোশন পেতে পারো যদি 50% কোটাটা হয়, তবে তোমার ভাগ্যে ছিললেও ছিটতে পারে। এত তেল চিটে না, তুমি যেখানে আছো তুমি করা মানে তো সেটা এসডিএ করা। তা সত্যি আমি প্রথমে শুরুতে যেটা বললাম যে এইচডিএর যদি দুটো ছেলে থাকে বা সাবঅর্ডিনেটের যদি 3টে ছেলে থাকে, বা এমনও যদি হয় যে এই দুটো বা 3টে এই 5-6টা ছেলে তারা 25 সালে প্রমোশন পাবে না, তাহলে তারা ওইটা নিয়ে ঝাঁপাবে কেন? তাহলে আমি কেন ঝাঁপাচ্ছি? আমি এইগুলোকে করছি না, এই ছেলেগুলোর কম, মান সম্মান বোধ কম। হ্যাঁ, তারা ওখানে গেছে, বাধ্য হয়ে গেছে। তারপরে সাহস কম, কারণ প্রত্যেকে একটা মানুষকে ট্রান্সফার করে দিলে তার ভীষণ ক্ষতি হয়, অপূরণীয় ক্ষতি হয়। আজকালকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা, একটা মাত্র বাচ্চা আর মা বাবা, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, মা বাবা মা দুজনেই অসুস্থ, তাদের চিকিৎসা করতে হয়। বা নিজেদেরও তো আজকাল রোগের ডিপো, আমরা তো সবাই ডিপো। আমার সুগার আছে, আমার মাথার ডান দিকে ব্যথা, এই যে টিপচি ব্যথা করছে, 24 আওয়ার্স ব্যথা থাকে। হ্যাঁ, নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সেরিব্রাল অ্যাট্রোপিক এমআরআই করে ধরা পড়েছে। সেরিব্রাল অ্যাট্রোপিক, বেরাল, উচ্চারণ ঠিক করতে পারছি না, অ্যাট্রোপিক, এই দুটো হয়েছে, মানে ব্রেনের সংকোচন হচ্ছে। হ্যাঁ, বয়স বাড়লে এগুলো হয়। তা আমি তখন ভেবে দেখলাম না, এইভাবে করলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে, কারণ ইচ্ছায় তো কেউ যায়নি। আমি সবাইকে বলেছি ওইখানে গিয়ে ওইটাকে পাল্টে দাও, কারণ অত্যাচারের বিনিময়ে যখন WRDD এবং ইরিগেশন বিভিন্ন জায়গার থেকে ভাঙন হয়েছে, তাহলে ওখানে তো ওরা সংখ্যালঘু হয়ে গেছে। এইবারে ওদেরকে নেতৃত্ব থেকে নামিয়ে দাও, ওদেরকে নেতৃত্ব থেকে টেনে নামিয়ে দাও। সেই মেরুদণ্ড যদি দেখাতে পারো, আর তাহলে সমিতিটা আবার ফিরে আসবে। 71 সালের সংগঠন তো আর 15 সালের সংগঠনের সঙ্গে যুক্ত হবে না। 15 সালের সংগঠন 71 সালের সঙ্গে যুক্ত হতে পারে। এবং আমাদের সঙ্গে যখন ছিল তখন তারা এত বড় বিপ্লবী, সরকারের সঙ্গে, আমরা তো সরকার বিরোধী সংগঠন নই। সরকার এখন যদি আমাদেরকে বাধ্য হয়ে বিরোধী মানে বানিয়ে ফেলে, তার দায় সরকারের, আমাদের দায় নয়। সরকার যদি বেছে বেছে আমাদের নেতৃত্বকে পানিশমেন্ট দেয়, সরকার যদি বেছে বেছে আমাদের নেতৃত্বকে পোস্টিং দিয়ে দেয়, দূরবর্তী জেলায় পোস্টিং দিয়ে দেয়, বাড়ির থেকে দূরে, যে ছেলেটা জেলায় আছে তাকে কলকাতায় দিয়ে দিল, যে ছেলেটা কলকাতায় আছে তাকে জেলায় দিয়ে দিল, তাহলে সরকার যদি বেছে বেছে আমাদেরকে দেয়, তাহলে সরকারই আমাদেরকে শত্রু তৈরি করছে। আমরা সরকারের শত্রুতা কোনোদিন করিনি। 1971 সাল থেকে সংগঠন, 71 সাল থেকেই আজকের যে শাসক তাদের যে কর্মচারী সংগঠন, আমরা কোনোদিনই কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে এক ছাতার তলায় সংগঠন করিনি। আমরা চিরকাল ফেডারেশনের সঙ্গে একসঙ্গে সংগঠন করেছি, সেটা বিগত 34 বছরেও করেছি, আবার 2011 সালের পরেও করেছি। এইবারে সুতরাং আমরা সরকার বিরোধিতা করিনি, কিন্তু সরকার যদি আমাদেরকে শত্রু শিবিরে ঠেলে দেয় তার জন্য দায়ী থাকবে সরকার, আমরা নই। তার জন্য দায়ী থাকবে সরকার, এবং আমাদেরকে দুর্বল ভাবলে কিন্তু ভুল হবে। কারণ যাদেরকে মেম্বার করেছো তারা কিন্তু ভোট দেবে না, ইচ্ছার বিরুদ্ধে কাউকে মেম্বার করেছো, সুতরাং ভোট দেওয়ার সময় কিন্তু কেউ থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের ছেলেগুলোকে ফিরিয়ে দাও, আমাদের যাদেরকে জোর করে নিয়ে গেছো তাদের পোস্টিংটা ঠিকঠাক করে তাদেরকে আবার আমাদের সমিতিতে ফিরিয়ে দাও। আর যদি তোমাদের ভালো উদ্দেশ্য থাকে তাহলে তোমরা সংগঠনটা গুটিয়ে ফেলো, তোমাদের সংগঠন টিকবে না। নীতিহীন সংগঠন কোনোদিন টেকে না। সাবঅর্ডিনেট 50টা হলেও 100 বছরের সংগঠন 500 বছর থাকবে। 100 বছরের সংগঠন আগামী 500 বছর থাকবে। যতই শূন্য পাক সংগঠন থাকবে, সেই আদর্শটা থাকবে। সেই আদর্শটা আমাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। সেই আদর্শ আমাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে।
বা রাজনীতি আর ওই ইউনিয়নের সঙ্গে রাজনীতিটা মেলানো আমরা পক্ষপাতিত্ব নই। সুতরাং সাবঅর্ডিনেটের ওই বামপন্থী রাজনীতি আমরা এমনি বামপন্থী করো কিন্তু সাবঅর্ডিনেট করার ক্ষেত্রে ওই প্ল্যাটফর্মকে বামপন্থী রাজনীতি করা এইটা আমরা পক্ষে নই। কিন্তু বামপন্থা একটা আদর্শ সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে আছে, কোথাও ক্ষমতায় আছে কোথাও ক্ষমতায় নেই। বাংলাদেশে ক্ষমতায় নেই কিন্তু আছে, বাংলাদেশে ক্ষমতায় নেই, আমেরিকায় ক্ষমতায় নেই। যখন ইরাকে বোম পড়ে বামপন্থীরা তখন বিরোধিতা করে, আমেরিকার রাজপথে তারা বিক্ষোভ সমাবেশ করে। যখন হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়, যখন হিন্দুদের পুর অত্যাচার হয়, হিন্দুদের যখন মানে কোরআন এর মধ্যে রেখে ওই কোরআন পুজো মণ্ডপে ঠাকুরের পায়ের তলায় রেখে যখন সেই অজুহাতে হাজার হাজার মণ্ডপ ভেঙে ফেলা হয়, হাজার হাজার মানুষের বাড়িঘরদোর ভেঙে দেওয়া হয়, শয়ে শয়ে মানুষকে খুন করা হয়, তখন কিন্তু বাংলাদেশের বামপন্থীরা এবং বামপন্থী ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু প্রতিবাদ করে, পথনাটিকা করে সেটা নিয়ে। সেখানে কিন্তু ক্ষমতায় তারা কিন্তু ভোটে যেতে না। সুতরাং শূন্য পেলেও একটা ইজিম কিন্তু থেকে যায়, সেই ইজিম, এবং যার জন্য শূন্য পেলেও তাকে গুরুত্ব দেওয়া হয়, ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। সবসময় তাদের নাম সবসময় তা মানে শূন্য 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 বলা মানে কি তাদেরকে প্রচার করা। বাম আমলে আমাদের নাম নিত না, কারণ আমাদের নাম নিলে আমাদের প্রচার হয়ে যায়। এত দুর্বল ছিলাম আমরা, আমাদের নাম সবাই জানতো না। এখন সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমি একাই প্রচার চালিয়ে প্রতি কটা 341টা ব্লকে ঢুকে যেতে পারি। আমার তো ভিউজ প্রচুর হয়, আজকে দেখছিলাম 3 লাখ ছাড়িয়ে গেছে, প্রতিদিনই বাড়ছে, আমার প্রচুর ভিউজ হয়। যার ফলে আমাদের সংগঠনের নাম আমি একা থাকলেও থাকবে, আমি একা বেঁচে যতদিন বেঁচে থাকবো আমি লাইভ করব, আমি প্রোগ্রাম করব, আমার সংগঠনের নাম জানবে, সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে SDEA ওয়েস্ট বেঙ্গল, যার ফাউন্ডেশন হয়েছে 1971 সালে। আমাদের সমিতি থাকবে, আমাদের সমিতি থাকবে, সাবঅর্ডিনেটও থাকবে, কিন্তু ওই সুবিধাবাদী সমিতি থাকবে না যাদের শুধু পয়সা কড়ি, ট্রান্সফার পোস্টিং, আবার বলে একাও মানে কি যে শেষ ব্রেকটা পুঁতে দাও। কেন 19 মাস ধরে পিডব্লিউডি হচ্ছে না? কেন পিডব্লিউডি হচ্ছে না? জবাব দাও, তোমরা বড় সংগঠন, কেন হচ্ছে না? কি মুভমেন্ট করেছো? শ্বেতপত্র প্রকাশ করো। আর মুভমেন্ট করলেই বা হবেটা কি? তুমি তো সরকারপন্থী, তোমার থেকে ফল চাই। আমরা যদি মুভমেন্ট করি তার রেজাল্ট না পাই, তাহলে দায় সরকারে, আমাদের নয়, দায় সরকারের ব্যর্থতা। কিন্তু তুমি যদি মুভমেন্ট করো এবং তুমি যদি আদায় করে দিতে না পারো, তাহলে দায় তোমার এবং তোমার সরকারের। তুমি যার ছবি জানাচ্ছ, যার ছবিটা নিয়ে মিটিং করছো, বিশ্বেশ্বরাইয়ার ছবি ছোট আর অন্য ছবি বড়, বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনে বিশ্বেশ্বরাইয়ার ছবি ছোট, তা তুমি যেটা করছো তোমার দায়, আমাদের দায় নেই। আমরা বলবো সরকারের ব্যর্থতা, সরকার পারছে না। প্রতি বছরে 2টো করে পোস্টিং, প্রতি বছরে অন্ততপক্ষে 2বার প্রমোশন হবে, প্রমোশন হচ্ছে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রচুর ফাঁকা পোস্ট, উন্নয়ন ব্যাহত হচ্ছে, উন্নয়নের ক্ষতি হচ্ছে। তোমরা কি করছো? আর 50% কোটা পে কমিশনে রিকমেন্ডেশন হয়ে গেছে, তোমরা তাহলে এটা নিয়ে কি করেছো? বলবে এই কয়েক মাস আগে তো রেজাল্ট বেরোলো। তা কয়েক মাস আগে রেজাল্ট বেরোলো, তোমরা কি করছিলে? তোমরা তো সরকারপন্থী, তাহলে তোমাদের তো জানার কথা, রিপোর্টটা বেরোনোর আগেই তো জানার কথা যে ওই রিপোর্টে ওটা আছে। করতে পারোনি কেন 10 বছরে? যে সরকার এর বিরোধিতা করলো না, যে সরকারের পে কমিশন 50% কোটা দিয়ে দিল, অতীতে বাম আমলে কোনো পে কমিশন 50% কোটা দেয়নি, তারা যুক্তি দেখিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, ডিপ্লোমা সংখ্যা বাড়ানো যাবে না, তাহলে লস। মানে কন্ট্রাডিক্টরি যুক্তি। কলকাতা কর্পোরেশনে 50% হলে ক্ষতি নাই, টেকনিক্যালি অসুবিধা হয় না। KMDA-তে 50% হলে ক্ষতি নাই, বা আধা সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে তারাও তো উন্নয়নের কাজ করছে, সেখানে 50% কোটা হলে চলছে। কিন্তু পিএসসি দিয়ে যারা চাকরি পাচ্ছে, পিএসসি দিয়ে আরও বেটার স্টুডেন্টরা আসছে, পিএসসি দিয়ে যারা চাকরি পাচ্ছে, সেক্ষেত্রে 50%-এর বেশি কোটা হলে নাকি ক্ষতি হবে। মানে দূরত্বের ছলের অভাব হয় না। আর আমাদের যে সার্ভিস পলিসি, সেই সার্ভিস পলিসিতে তো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারে, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারে। তাহলে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি, এবং হয়েছেও কেউ কেউ হয়েছে, তাহলে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত যদি হতে পারে, তাহলে অ্যাসিস্ট্যান্ট হতে পারবে না? অ্যাসিস্ট্যান্ট কি করে? পোস্ট অফিসে কাজ করে। অনেক দিকে অ্যাসিস্ট্যান্ট লাগেই না। অ্যাসিস্ট্যান্ট ছাড়া সারা জুনিয়র ইঞ্জিনিয়াররা পারে। যখন ডিগ্রি ইঞ্জিনিয়াররা স্ট্রাইকে গেছিল বাম আমলে, যখন ফেটো পরপর দুবার ওই মাস তিনেক করে স্ট্রাইক করেছিল, তখন কি সরকার মুখ থুবড়ে পড়েছিল? তখন তো সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়াররা, মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাই অ্যাসিস্ট্যান্ট চেয়ারে গিয়ে বসে চালিয়ে দিয়েছিল। ফেটো স্ট্রাইকের বিরোধিতা করেছিল সাবঅর্ডিনেট, এবং সাবঅর্ডিনেট সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করে সমস্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সেই সময় অ্যাডক বেসিসে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল। উইদাউট পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়ে তারা তখন সরকারকে চালিয়ে দিচ্ছিল। তাহলে পারে না? তো তোমরা 10 বছর ধরে কি দিতে পারলে? 40% ডিএ মাইনাস, 40% ডিএ মাইনাস, আবার ডিএ যাতে পাশের বাড়ির লোক দিয়ে দেয় তার জন্য হাজরায় গিয়ে মিটিং করা যে কেন্দ্রীয় সরকার ডিএর টাকাটা দিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার কি ডিএর টাকা কম দেয়? সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যখন বসেছিল সরকার তো বোঝাতে পারেনি যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের যে কেন্দ্রীয় সরকারের পার্ট, সেই পার্টে কেন্দ্রীয় সরকার কি 1 পয়সাও কম দিয়েছে? সেটা তো বোঝাতে পারেনি। তাহলে আমাদের পার্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আসার কাজ আমাদের নয়। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে না, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না হিসাব না দিলে, হ্যাঁ, সেই দায়িত্ব আমাদের নয়। আমরা সব কিছু ঠিকা নিয়ে বসিনি। আমরা সরকারি কর্মচারী যখন রাজনীতি করতে পারি না, আমাদের রাজনীতি করার অধিকার নেই, আমরা ভোটে দাঁড়াতে পারি না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আসা রাজনীতি না? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আনা বা ওই 100 দিনের কাজ, এগুলো কি সরকারি কর্মচারীদের কাজ যে 100 দিনের কাজ নিয়ে আর আমরা আন্দোলন করব? আমরা তো নিজের ক্যারিয়ারের বাইরেই যেতে পারি না। আমরা কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, আমরা ডাক্তার দেখাতে যেতে পারি না, আমাদের এর মধ্যে মৃত্যু হয়ে যায়। কেউ ফ্রাস্ট্রেশনে অফিসের মধ্যে গলায় দড়ি দেয়, আবার কেউ অফিসের মধ্যে হার্ট অ্যাটাক করে, আবার কেউ আত্মহত্যা করে। নির্মাণ সহায়কদের তো একসময় আত্মহত্যার ঢল নেমেছিল। তা আমরা আমাদের কাজেই, আমাদের যেটা 3 মাসের কাজ 3 দিনে করতে বলা হয়, রিক্রুটমেন্ট হচ্ছে না, লোক নিচ্ছে না। আর যারা আমাদেরকে বলে তারা তো ইঞ্জিনিয়ারিংটা জানে না, তারপরে তারা বলে এই তার ফলে কী হবে? একটা বীজ যদি প্রপার কিউরিং না করা হয়, তাহলে পোস্টার বীজের মতন ভেঙে পড়বে। এইভাবে তো হয় না। তো সুতরাং আমরা আমাদের কথা হচ্ছে কি দিতে পেরেছো। পে কমিশন 50% কোটা ইমপ্লিমেন্ট, পে কমিশন বলেছে 50% কোটায় তাদের কোনো আপত্তি নেই। তোমাদের মুভমেন্ট কোথায়? আর এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পণ্য হয়ে গেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার কোটেশনে নিচ্ছে, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কোটেশনে নিক, করে দেখাও। একটা লাইভ শুনে যখন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগটা বন্ধ করে দিল কলকাতা ডিভিশন, ওখানে গিয়ে খুব ছবি তুলেছে, খুব ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিচ্ছে, মননদা ফেসবুকে বিপ্লব করছে আর আমরা ফিজিক্যালি বিপ্লব করছি। পকেটের তো টাচ একটা রেখেছিলাম, সেটা তো বার করেছি। 24 পরগনা ডিভিশনে যাওনি কেন? 24 পরগনা ডিভিশনে 22শে আগস্ট কেন 1 বছরের জন্য রিনিউয়াল হলো? জুনিয়র ইঞ্জিনিয়ার কি আজকাল পণ্য হয়ে গেছে? জুনিয়র ইঞ্জিনিয়ার কি এখন সিকিউরিটি গার্ড আর কনজারভেন্সি সুইপারদের লেভেলে হয়ে গেছে যে এজেন্সি নিয়োগ করবে, এজেন্সির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে? কন্ট্রাকচুয়ালে তো নিচ্ছ, তাহলে কন্ট্রাকচুয়ালে ডাইরেক্ট সরকারি কন্ট্রাকচুয়ালে নাও। সেইটা না করে কন্ট্রাক্টরের আন্ডারে, আর তারাও বলিয়ারি রিটায়ারমেন্ট যারা, তাদের কি পেটে ভাত জুটছে না নাকি? লজ্জা শরম সব গেছে, লজ্জা শরম একেবারে, মানে লজ্জা শরমের মাথা খেয়েছে, লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে ফেলেছে। লজ্জা শরমের মাথা না খেলে কেউ 1.5 লাখ টাকা, 1 লাখ 1.25 লাখ টাকার চাকরি করে তারপরে 15,000, 20,000, 25,000 টাকায় মায়না, এমনকি এরকমও দেখা যায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে রিটায়ার করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার ঢুকছে, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রিটায়ার করে এতে ঢুকছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ঢুকছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজ করতে করতে জুনিয়র ইঞ্জিনিয়ার ঢুকে গেছে। হ্যাঁ, তা কী করলে ভাই, একটু করে দেখাও না, তাহলে তো আমি সবার আগে গিয়ে নাম লেখাবো। একটা অ্যাচিভমেন্ট করে দেখাও, 15 নম্বর স্কেল, 15 চাই না 14 দাও, 14 নম্বর স্কেলটা করে দেখাও।
50% কোটা আর ডিগ্রিদের জন্য 10% কোটা, এটা করে দেখাও। 50% তো সরকার অলরেডি রিকমেন্ড করে দিয়েছে, ওইটা করলে হবে না। হ্যাঁ, 50%-এর সঙ্গে 10% ডিগ্রি ইঞ্জিনিয়ারদের কোটা আর 14 নম্বর স্কেল। 14 নম্বর স্কেলটা 15 নম্বর না, একটু কম চাইলাম, 14 নম্বর চাইলাম। 14 নম্বর স্কেল করে দাও, আমি নিজে যুক্ত হব এবং আমার সমিতিকে নিয়ে যুক্ত হব। আমি আমার সমিতিকে নিয়ে যুক্ত হব, সমিতি রাজি না হলে ভাঙিয়ে নিয়ে গিয়ে যুক্ত হব। এত বড় কথা বলছি, এত বড় কথা বলছি, পাইয়ে দাও। 15 নম্বর স্কেল অথবা 14 নম্বর, 14 হলেও সমিতি ভাঙিয়ে নিয়ে চলে যাব, তোমাদের সঙ্গে জয়েন করব। আর 60% কোটা করে দেখাও, 50% ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর 10% ডিগ্রি ইঞ্জিনিয়ার, এই দুটো করে দেখাও। দেখাও। আমাদের ঝাপ বন্ধ করে দেবো, আমাদের ঝাপ বন্ধ করে দিয়ে তোমাদের সাধারণ সদস্য হব। কোনো পদ চাইবো না, কোনো পদ চাইবো না, কোনো পদ লাগবে না। 14 নম্বর বা 15 নম্বর স্কেল পাইয়ে দেখাও আর ডিএটা আপ টু ডেট করে দাও। আচ্ছা, আপ টু ডেট দরকার নাই, 40% ডিএ আমরা পিছিয়ে আছি, 20% দাও, 20% দিয়ে দাও। অথবা আমার মতন লাইভ করে দিয়ে চাও, আমার মতন লাইভ করে দেখি, দম দেখি। সবার সর্বনাশ করার জন্য একসাথে তলায়, যাতে কেউ ডিএ না চায়, কেউ যাতে 14 নম্বর বা 15 নম্বর স্কেল না চায়, সবার সর্বনাশ করার জন্য। যাই হোক, অনেকক্ষণ বললাম, হঠাৎ করে এটা কেটে যাওয়াতে এটা খেয়ে হারিয়ে গেল। শেষ করছি, ধন্যবাদ, নমস্কার।